আসসালামু আলাইকুম। ঢাকা কলেজ ব্যবস্থাপনা বিভাগ কর্তৃক আয়োজিত অনলাইন কার্যক্রমের অংশ হিসেবে এমবিএ বিজনেস রিসার্চের একটি ক্লাস শুরু করতে যাচ্ছি। আজ তোমাদের সঙ্গে তোমাদের সিলেবাসের চ্যাপ্টার 2 এর ডিফাইনিং দ্য রিসার্চ প্রবলেম নিয়ে কথা বলবো। তোমাদের সঙ্গে আছি আমি সাবিনা তাসমিন, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা কলেজ। প্রথমে আমরা জানব রিসার্চ প্রবলেমটা কি। তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে হোয়াট ইজ এ রিসার্চ প্রবলেম। একটা কোশ্চেন চিহ্ন দেখতে পাচ্ছ এবং একজন খুব মাথায় হাত দিয়ে ভাবছে কি করা যায়। অর্থাৎ একটি সমস্যা যখন তৈরি হয়, এই সমস্যাটা কিভাবে সমাধান করব, কিভাবে এটার থেকে আরো ভালো সমাধান, বর্তমানে যে পদ্ধতিটা চলছে সেই পদ্ধতির থেকে আরো ভালো কিছু করা যায় কিনা, এসব জিনিস যখন মনে আসে, প্রশ্নটা মনে আসে, তখন আসলে তখন থেকেই আসলে রিসার্চটা শুরু হয়ে যায়। আমরা যখন তোমাদেরকে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট পড়াচ্ছিলাম বা প্রিন্সিপাল অফ মার্কেটিং পড়াচ্ছিলাম, ওখানে বা পার্সোনাল ম্যানেজমেন্ট, ওটা আমাদের সময় পার্সোনাল ম্যানেজমেন্ট ছিল, পরবর্তীতে এখন এটা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট হিসাবে স্বীকৃত। এই জিনিসগুলোতে আমরা দেখেছি যে এই যে 24টা ঘন্টা সব লোকের জন্য, 24 ঘন্টা দিনের, পৃথিবীর যে কোনো অঞ্চলে, যে কোনো ধর্ম, বর্ণ, স্থান, সবার জন্যই 24টা ঘন্টা। তো এই 24টা ঘন্টা আমরা যদি আরো ভালোভাবে ব্যবহার করতে চাই, আরো ফ্রুটফুল ভাবে ব্যবহার করতে চাই, তখনই আসলে দেখা যায় যে অন্যজনের থেকে আমার কাজের ধরন আলাদা। আমার বা আমি মুনাফা বেশি করতে চাই, বিক্রয় বেশি করতে চাই। আমি ঢাকা কলেজে এখন বর্তমানে আছি, আমি ঢাকা কলেজের স্টুডেন্টদের রেজাল্ট বেশি ভালো চাই। তাহলে প্রথমে ওদের রেজাল্টটা কেন ভালো হচ্ছে না, এই জিনিসটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। অর্থাৎ আমার মনে একটি প্রশ্নের উদ্বেগ হয়েছে যে কেন ঢাকা কলেজের স্টুডেন্টদের রেজাল্টটা ভালো হচ্ছে না। আমাদের একটা মানদণ্ড আছে যে এত মার্কস পেলে সে পাস মার্ক পেল, এত পেলে সে জিপিএ, তার পয়েন্ট এত হলে এই র্যাঙ্ক, পয়েন্ট এত হলে সে এতে যাবে, এ প্লাসে যাবে, 80 পেলে সে এ প্লাসে যাবে, 80 কম পেলে সে শুধু এ পাবে। তো একটা র্যাঙ্ক আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের মানদণ্ড আমাদের করে দিয়েছে, এবং যখন আমি এই মানদণ্ডের সঙ্গে কম্পেয়ারটা করব, তুলনাটা করব, তখন দেখব যে আমার ছেলেরা এই জায়গায় কম আছে, যে সে 80% পাচ্ছে না, সে 70 পাচ্ছে। তাহলে সে 70 কেন পাচ্ছে, কেন 80 পাচ্ছে না, এই জিনিসটা যখন আমি চিন্তা করতে যাব, এই জিনিসটা যখন আমি ভাবতে যাব, তখন আমাকে আমার মনে অনেকগুলো প্রশ্নের উত্তর হবে। সলিউশনটা করতে গেলে অনেক ধরনের কিন্তু কেন আমার মনে আসবে, এবং এই কেনকে যখন আমি সলিউশন করতে যাব, তখন এটা রিসার্চ প্রবলেম হিসেবে
আইডেন্টিফাই হবে এবং এটার একটা সলিউশন হবে। তো এতক্ষণ যে কথাগুলো বললাম খুব সাধারণ কথা, উম, আমাদের জীবনের গল্প, প্রতিদিনের গল্প, প্রতিদিনের যে কথাবার্তা। এখন আমরা একটু ফর্মালি দেখব যে আম, আমাদের বিজ্ঞজনরা, আহ, যারা এ বিষয়ে যথেষ্ট জ্ঞানী, তারা কি বলেছেন। In research process, the first and foremost step happens to be that of selecting and properly defining a research problem. A researcher must find the problem and formulate it so that it becomes susceptible to research. To define a problem correctly, a researcher must know what a problem is. A research problem in general refers to some difficulty which a researcher experiences in the context of either a theoretical or practical situation and wants to obtain a solution for the same. অর্থাৎ যখনই একটা রিসার্চকে, একটা প্রবলেমকে রিসার্চে পরিণত করতে হয়, তখন এখানে একটা কথা বলা হয়েছে, টু ডিফাইন এ প্রবলেম কারেক্টলি। একটা প্রবলেম যখন সঠিকভাবে ডিফাইন করা হয়, তখনই রিসার্চার, গবেষক জানতে পারে হোয়াট ইজ প্রবলেম, হোয়াট এ প্রবলেম ইজ। অর্থাৎ আমার কাছে যে জিনিসটা সমস্যা, সেই জিনিসটা হয়তো অন্যজনের কাছে সমস্যা নাও হতে পারে। আমার এই জিনিসটা যে সমস্যা, এবং এই সমস্যাটাকে সমাধান করলে সমাজের কল্যাণ সাধন হবে, এই জিনিসটাকে বোঝানোর জন্য রিসার্চ যে করবে, গবেষণা যে করবে, তাকে কিছু যুক্তি কিন্তু দেখাতে হবে। সে বেশি হাসে, সেটা হয়তো তোমার জন্য কোনো প্রবলেম হিসাবে আসছে না, কিন্তু দেখা গেছে আমার জন্য ওইটা হয়তো, সে অকারণে হাসে, আমার জন্য সেটা হয়তো প্রবলেম হিসাবে আমি ওটাকে ডিফাইন করলাম। এবং কেন আমি এটা প্রবলেম হিসাবে ডিফাইন করলাম, তোমরা অনেক সময় দেখো যে আমাদের ক্লাসের মধ্যেও দেখি, বা আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে, বা আমরা যে এনভায়রনমেন্টে বাস করি, সে দেখা যায় যে আমরা অনেক সময় বলি যে তার ওই পরিস্থিতিতে এই আচরণটা করা উচিত হয়নি। তো এটা হয়তো স্বাভাবিক দৃষ্টিতে একজন বলছে, কিন্তু এটা যখন আমি রিসার্চের দৃষ্টিতে দেখব যে সে কেন এই কথাটি করলো, তার আচরণে এই কাজটি করলো, তার আচরণে কি প্রবলেম, সেই ছোটবেলা থেকে হয়তো তার যে এনভায়রনমেন্টটা ছিল, সেই এনভায়রনমেন্টের, সেটা তার ফ্যামিলি হতে পারে, শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে, তার বন্ধু বান্ধব হতে পারে, তার থেকে সে এই শিক্ষাটা পায়নি যে একটি মৃত বাড়িতে গিয়ে এখানে হাসাহাসি করা যাবে না, কারণ এটা একটা শোকের পরিবেশ। আবার একটি জন্মদিনে গিয়ে কান্নাকাটি করা যাবে না, বা নিজের প্রবলেমের কথা খুব বেশি একটা বলা যাবে না, যে একটা জন্মদিনের অনুষ্ঠান পণ্ড হয়ে যেতে পারে, এরকম কোনো আচরণ করা যাবে না। তো এই জিনিসটা, এই শিক্ষাটা সে পায়নি। এবং এটা হয়তো এই হাসি বা এই কান্না, এটা হয়তো যে বাণিজ্যিক কোনো বিষয় নিয়ে রিসার্চ করছে, তার কাছে এটা কোনো উম, গবেষণার বিষয় না হতে পারে, কিন্তু একজন মনোবিজ্ঞানী বা একজন সমাজ বিজ্ঞানী দৃষ্টিকোণ থেকে আহ, এটা কিন্তু একটা বড় বিষয় হিসাবে আহ, প্রাধান্য পেতে পারে। তো অতএব হচ্ছে যে, যে রিসার্চ করবে, যে প্রবলেমটাকে আইডেন্টিফাই করবে, তাকে কিন্তু একটা পর্যায়ে দেখতে হবে যে, এবং লজিক্যালি বোঝাতে হবে যে কেন সে এই বিষয়টা নিয়ে কাজ করছে। এখন আমরা দেখি যে কি কি কন্ডিশন রিসার্চ প্রবলেমে থাকতে পারে। A research problem has 6 condition. They are as follows: relevance of the study, একটু আগে আমরা বললাম যে
কেন আমরা এই বিষয়টা নিয়ে কাজ করছি তার যুক্তিটা থাকতে হবে। টাইটেল অফ দ্য স্টাডি, তুমি যখন প্রবলেমটাকে ডিফাইন করতে যাবে তখন তোমার একটা টাইটেল হবে অপারেশনাল ডেফিনিশন অফ দ্য ভেরিয়েবলস। এই জায়গাটায় কি কি চলক হিসাবে কাজ করছে, যে সে জানে না সামাজিক আচরণ একটা অনুষ্ঠানে কিভাবে আচরণ করতে হয়, এবং এই আচরণটা না জানার কারণে আমরা দেখলাম যে আমাদের কয়েকটা জিনিস, যে সে যে পরিবারে ছিল তার বাবা মাও এই আচরণটা জানে না, যে সে যে শিক্ষা প্রতিষ্ঠানে ছিল এগুলো হচ্ছে ভেরিয়েবল। বা আমরা যদি কমার্সের দৃষ্টিকোণ থেকে দেখি, এটা আমি বললাম সামাজিক দৃষ্টিকোণ থেকে, কমার্সের দৃষ্টিকোণ থেকে যে আমার বিক্রি বেশি হচ্ছে না, আমার বিক্রি কম, আমি এবং বিক্রি কম হলে আমার মুনাফা কম হয়ে যাচ্ছে। তো এই বিক্রিটার কি কারণ, যে এটা কি ডিজাইনটা আমার ভোক্তা পছন্দ করছে না, রংটা পছন্দ করছে না, নাকি বিক্রেতা ভোক্তাকে কনভিন্স করতে পারছে না, যথেষ্ট প্রচারের অভাব আছে, যে এই জিনিসটা বাজারে এসেছে, এই জিনিসটা এখন মার্কেটে আছে, ভোক্তা এই জিনিসটা জানতে পারছে না। এই প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে আসতে আসবে। এই ভেরিয়েবল গুলো, এগুলো হচ্ছে চলক। এই চলকগুলোর সঙ্গে এই এটা সম্পর্ক আছে। বিক্রি কম বৃদ্ধির এটা সম্পর্ক আছে। অবজেক্টিভস অফ দ্য স্টাডি, এবং আমি যখন এই রিসার্চটাকে ডিফাইন করব তখন আমার এটার কি উদ্দেশ্যে কাজটা করছি এই জিনিসটা এখানে চলে আসবে। ডিলিমিটেশন অফ দ্য স্টাডি, এটাও এখানে অনেক বড় হিসাবে কাজ করবে। স্কোপ অ্যান্ড লিমিটেশন অফ দ্য স্টাডি, আমরা সবসময় একটা কথা বলি যে আমি যখন একটা রিসার্চকে প্রবলেমকে ডিফাইন করতে যাব, আমি একটা প্রবলেম নিয়ে কাজ করতে যাব, তখন দেখা যাচ্ছে এখানে কি কি স্কোপ আছে এই জিনিসটা আমার যেমন দেখতে হবে, এবং কি কি লিমিটেশন আছে এই জিনিসটাও আমি কিন্তু বের করতে পারবো। তোমরা একটা জিনিস দেখবে যে করোনার যখন আমরা ফার্স্টে 15 ডেজ একটা বন্ধ পেয়েছে মার্চে, এবং তারপর ধীরে ধীরে আমাদের বন্ধটা বাড়তে শুরু করেছে। প্রথম যখন আমরা বন্ধটা পেয়েছি তখন আমাদের কাছে এটা একটা সাধারণ ছুটি হিসেবে মনে হয়েছিল, যে এটা আমরা যেরকম ঈদের সময় ছুটি পাই, পূজার সময় ছুটি পাই, কোরবানির সময় ছুটি পাই, বা বছর শেষে শীতকালীন ছুটি পাই, ওরকম মনে হয়েছিল। এবং তখনের মনোভাব এক ধরনের ছিল, এবং যখন আমরা শুনলাম যে আমাদের একটা দীর্ঘমেয়াদী বন্ধ, এটা খুব জটিল একটা ব্যাপার, এবং এটার একমাত্র কাজ হচ্ছে ঘরে থাকা, এরকম। তো তখন এই যে জিনিসটা কাজ করেছে, তখন আমাদের কেনাকাটার ধরন কিন্তু একরকম হয়ে গেছে। আমরা তখন আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটার জন্য আমাদের পরিকল্পনাটা ওরকম ছিল। কিন্তু এটা যদি রোজার বন্ধ হতো, আমাদের সাধারণ যে স্বাভাবিক বন্ধ হতো, তখন দেখতাম যে আমরা আমাদের রোজার ঈদকে সামনে রেখে আমরা যে কেনাকাটাগুলো করে থাকি এই কেনাকাটাগুলো করতাম। বা শীতকালীন ছুটি যখন হতো, শীতকালে সবাই সাধারণত একটু বেড়াতে পছন্দ করে, হয়তো আমাদের বেড়ানোর একটা পরিকল্পনা থাকতো যে এই জায়গায় বেড়াতে যাবো, এবং ওই জায়গায় বেড়াতে যাওয়ার আনুষঙ্গিক যে কাজগুলো, যে কেনাকাটা যে কাজগুলো, ওগুলো আমরা করতাম। তো দেখা যাচ্ছে যে সবসময় আমাদের হাতে টাকা থাকলেও আমাদের স্কোপ কিন্তু থাকে না। এখন অনেকেই বেড়াতে যাচ্ছে, হয়তো সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অনেকেই বেড়াতে যাচ্ছে। কিন্তু আবার অনেক ভ্রমণপ্রিয়সু লোকও কিন্তু এখন বাসায় আছে। তাহলে হচ্ছে প্রত্যেকটা উম উম প্রবলেমের যেমন একটা স্কোপও থাকে, তেমন একটা লিমিটেশন থাকাটাও খুব স্বাভাবিক। এরপরে আমরা দেখব যে একটা প্রবলেমকে ডিফাইন করতে আমাদের কি কি টেকনিক আমরা ব্যবহার করতে পারি। প্রথমে হচ্ছে স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম ইন এ জেনারেল ওয়ে। প্রথমে আমরা
একটা সমস্যাকে খুব সাধারণ দৃষ্টি ভঙ্গিতে দেখতে পারি। এটা খুব সাধারণভাবে দেখতে পারি। এরপরে হচ্ছে understanding the nature of the problem. প্রথমে আমার যেটা যে একটা সমস্যাকে আমরা খুব সাধারণভাবে দেখছি। তোমরা একটা জিনিস খেয়াল করবে যে যখনই তোমরা ডাক্তারের কাছে যাও এবং ডাক্তারকে তোমার সমস্যার কথা বলো, অনেক সময় উনি তোমাদের কিছু পরীক্ষা-নিরীক্ষা দিয়ে থাকে। কারণ উনি তোমার সমস্যার কথা দেখে উনি আরো একটু কনফার্ম হতে চায় যে এই পরীক্ষাগুলোর এগেনস্টে বা এই পরীক্ষাগুলোর ফলাফলের উপর নির্ভর করছে তার এই সমস্যাগুলো কতটুকু সত্যি। এবং এর ফলে সে দেখা যায় যে ওই রিপোর্ট অনুসারে ডাক্তার সাহেব তোমাদেরকে তার ওষুধটা দিয়ে থাকে। যদি ডাক্তার সাহেব দেখে যে তোমার হিমোগ্লোবিন কম, তাহলে দেখা যাচ্ছে যে হিমোগ্লোবিনের ওষুধটা তোমাকে দিচ্ছে এবং ওভাবে তোমাকে ট্রিটমেন্টটা দিচ্ছে যে তোমার এই জিনিসগুলো খেতে হবে, এই কাজ করতে হবে। তো এই জন্য দেখা যাচ্ছে যে প্রবলেমকে ডিফাইন করাটাই হচ্ছে অনেকটা এরকম পরীক্ষার মতো, যে এই জিনিসটা সমস্যা, এই ব্যাপারটা সমস্যা। আমি তোমাদেরকে প্রায় বলে থাকি যে তোমরা ক্লাসে আসছো না বা ক্লাস করছো না, এটা হচ্ছে আমার জন্য মূল সমস্যা। এবং এই সমস্যার কারণগুলো কি কি, যে তোমাদের তোমরা সার্ভিসের সঙ্গে অর্থ উপার্জনের সঙ্গে জড়িত এবং ওই কাজে ব্যস্ত বলে তোমরা ক্লাসে আসতে পারছো না। তো অতএব হচ্ছে এটা সমস্যা। এবং এর ফলে কি কি ভেরিয়েবল এখানে আছে, কি কি চলক এখানে কাজ করছে, এই জিনিসটা আমাকে দেখতে হবে। এরপরে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য নেচার অফ দ্য প্রবলেম। আমাকে ওই সমস্যার প্রকৃতিটা বুঝতে হবে। এটা কি সামাজিক সমস্যা, নাকি বৈজ্ঞানিক সমস্যা, নাকি তৎক্ষণিক সমস্যা যে এখনই এটার সমাধান করতে হবে, যেমন করোনার সমস্যা, এটা এখনই সমাধান করতে হবে। বা এটা একটা কৌতুকই আছে যে একটা গুদামে যদি আগুন লেগে যায়, আমার ফার্স্ট সমাধান হচ্ছে আমার আগুনটা নিভাতে হবে, আগুনটা বন্ধ করতে হবে। কিন্তু আমি এখানে যদি কি কারণে আগুনটা জ্বলতে থাকলো, আমি কি কারণে আগুনটা তৈরি আগুনটা জ্বলছে, আগুনটা লেগে গেছে, ওই জিনিসটা কিন্তু ওই মুহূর্তে না করে আগে আমাকে আগুনটা নিভাতে হবে, পরে আমাকে আইডেন্টিফাই করতে হবে যে ঠিক কোন জায়গা থেকে কোন অসাবধানতার কারণে আগুনটা লেগেছে। তার হচ্ছে আমাকে নেচারটাকে বের করতে হবে, বৈজ্ঞানিক, সামাজিক নাকি বাণিজ্যিক, এবং এটা টাইপস অফ রিসার্চটা বের করতে হবে যে কোন টাইপসের রিসার্চ আমার, এবং এই অনুসারে কিন্তু আমার প্রসেসটা, রিসার্চ প্রসেসটা আমরা ওভাবে যাবে। এরপরে আমরা বলছে যে অ্যাভেলেবল লিটারেচার, সার্ভিং দ্য অ্যাভেলেবল লিটারেচার। আমার লিটারেচারটা বের করতে হবে যে কি কি ধরনের আগে এর মধ্যে কাজ হয়েছে, এবং আমি যেটাকে সমস্যা মনে করছি এটা সমস্যা না, বা এটাকে আমি সমস্যা হিসাবে লজিক্যাল কারণটা দেখাতে পারবো কিনা। আমরা তোমাদেরকে পড়ানোর সময় এই কথাটা আমরা প্রায় বলে থাকি, যে ডিসকাশনটা আমরা প্রায় করে থাকি যে একটা জিনিস ফর্মাল এবং ইনফর্মাল, এবং ফর্মাল জিনিসে আমার লজিক আসাটা খুব ইম্পর্টেন্ট। আমার প্রতিটি ব্যাপারে আমার লজিক আসতে হবে, যে এই প্রবলেমটা আমি কেন ডিফাইন করলাম, এই প্রবলেমটার কাছাকাছি কাজ আগে হয়েছে কিন্তু এই প্রবলেমটার কাজ হয়নি, আমি কোথাও খুঁজে পাইনি, এবং এই জন্য আমি এটাকে প্রবলেম হিসেবে গণ্য করতে চাচ্ছি। এবং এই প্রবলেমটা থাকার ফলে সমাজে এই ক্ষতি হচ্ছে, এবং এই ক্ষতি হচ্ছে, এবং এই ক্ষতিগুলোকে আমি মনে করছি এই প্রসেসের মাধ্যমে
এটাকে প্রবলেমটা সমাধান করা যায় এবং এই সমাধানটা করলে সমাজে এই উপকার হচ্ছে। অর্থাৎ আমাকে প্রতিনিয়ত একটা জিনিস মনে করতে হবে, আমাদের প্রতিটি কাজে সমাজের সাথে সম্পর্কিত, সমাজের সাথে রিলেটেড এবং সমাজের সাথে রিলেটেড জিনিসগুলোকে আমাকে সবসময় কমিটিকে, যে কমিটিটা আমাদের এই কাজগুলো করে থাকে, তাদেরকে বোঝাতে হবে যে এটা একটা প্রবলেম এবং এটার সমাধান আমি চিন্তা ভাবনা করে আমি এটা বের করতে পারবো বলে মনে হচ্ছে। এবং ডেভেলপিং দ্য আইডিয়াস থ্রু ডিসকাশন, এই যে ডিসকাশন, এবং এই ডিসকাশনটা অবশ্যই লজিক্যাল ভাবে হতে হবে, যে কোন টাইপসের রিসার্চ, কোন প্রসেসের রিসার্চ এর মাধ্যমে আমরা যাচ্ছি। তোমাদের এই চ্যাপ্টারটা খুব ছোট্ট একটা চ্যাপ্টার, কিন্তু যখনই তোমরা রিসার্চের কাজ করতে যাবে তখন এই চ্যাপ্টারটা তখন খুব গুরুত্বপূর্ণ হিসেবে দেখা দেয়। কারণ আমরা প্রথম চ্যাপ্টারে বলেছি যে আইডেন্টিফাই দ্য প্রবলেম, এবং ঠিকভাবে কারেক্টলি সঠিকভাবে প্রবলেমকে আইডেন্টিফাই করার মাধ্যমে আমরা একটি সমস্যার প্রায় অর্ধেক সমাধান করে ফেলতে পারি। সমস্যাটা কোত্থেকে উৎপত্তি হচ্ছে এই জিনিসটা যখনই আমরা চিন্তা করতে পারি তখন আমরা এটা অর্ধেকে এটার সলিউশনটা করে ফেলতে পারি। তো এই চ্যাপ্টারটা খুব ছোট একটা চ্যাপ্টার, কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, সেটা হচ্ছে তো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, তোমরা বাসায় বসে এটা চিন্তা করবে এবং আমাকে জানাবে, কমেন্ট বক্সে জানাবে যে তোমরা কি ধরনের সমস্যার কথা চিন্তা করছো, এবং তোমাদেরকে রিসার্চ প্রসেস গত ক্লাসে দেখানো হয়েছে, ওটার সঙ্গে তোমরা এটার একটা ওটার উপর ভিত্তি করে একটা প্রবলেম তৈরি করতে পারো কিনা। অর্থাৎ তোমাদের মনে একটা কোশ্চেন তৈরি হবে এবং এই কোশ্চেন থেকে তোমরা আস্তে আস্তে এই কোশ্চেনটাকে কিভাবে সমাধানের দিকে নিতে পারো, এবং এই কোশ্চেনের সঙ্গে কি কি ভেরিয়েবল আছে, কি কি বিষয় যুক্ত আছে, এই জিনিসগুলো চিন্তা ভাবনা করে আমাকে জানাবে। তোমাদের এখানে ছোট্ট একটি চ্যাপ্টার, সাধারণত তোমাদের কয়েকটা কোশ্চেন আসে, যে হোয়াট ইজ রিসার্চ প্রবলেম, কন্ডিশনস অফ রিসার্চ প্রবলেম এবং টেকনিক অফ রিসার্চ প্রবলেম। এই তিনটা কোশ্চেন তোমাদের সাধারণত এখানে থাকে, পড়তে হয়। এবং সঙ্গে তোমাদেরকে আরেকটা বিষয়ে তোমাদের দক্ষতা অর্জন করতে হবে, প্রিপারেশন নিতে হবে, যে একটা ডেমো দেখাতে হবে, যে তোমাদের হোয়াট ইজ রিসার্চ প্রবলেম একটা ডেমো তোমরা দেখাতে পারো। তোমাদের সবাইকে ধন্যবাদ। আশা করছি তোমরা বাসায় আছো, পড়াশোনা করছো, সঙ্গে মার কাজে, মার সাংসারিক কাজে মাকে সাহায্য করছো, এবং ঘরের কাজে সাহায্য করা প্রগতিশীল মানসিকতার লক্ষণ। তোমাদের সবাইকে ধন্যবাদ। সৃষ্টিকর্তার কাছে তোমাদের কল্যাণ কামনা করছি। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবে, এবং সবচেয়ে ভালো হবে তোমরা আজকে যে ক্লাসটা নিলাম সে রিসার্চ প্রবলেম নিয়ে তোমাদের বইটা একটু ঘাটাঘাটি করে তোমরা যদি একটা রিসার্চ প্রবলেম তৈরি করতে পারো। সবাইকে ধন্যবাদ আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আল্লাহ হাফেজ।